আমি একদিকে আরঙের সব একদিকে, আমাকে শত্রু ভাবে তা আমিন সাহেবের চেলা আসছে, কিন্তু আসলে তো আমি আমিন সাহেবের শত্রু, ওরা তো জানে না, তাই না? তো আমিন সাহেবের চেলা আসছে, আবেদ সাহেবের চেলা আসছে, তা আমি বলছি আবেদ সাহেবের চেলা তো আপনারাও। তো ওইটা বলে কিন্তু একবার এক মিটিং করছে একদিন, ধরুন আবেদ ভাই নাকি আসবে, আমি জানি না, আমার পাশেই তো ওই যে ইয়ে রুম, ওদের কনফারেন্স রুম, দেখি যে আবেদ ভাই আসছে। ওরা তখন আমাকে জানাচ্ছে আবেদ ভাই আসছে, তো আমাদের সাথে মিটিং করবে। আমাদের আইসাদ ফাউন্ডেশন আর আমাকে আগে থেকে জানায় না, ওরা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিয়ে বলে কি যে এটা দেখেন আবেদ ভাই দেখাচ্ছে একটা প্রোডাক্ট, এইটা আইসাদ ফাউন্ডেশন তৈরি করছে, দেন কাজটা করো খারাপ, অথচ দাম দেখেন কত বেশি। তার মানে আইসাদ ফাউন্ডেশন দেবে না, যে যুক্তি বের করছে। আর আইসাদ ফাউন্ডেশন তো দামও বেশি, কাজও দেরিতে দেয়, ঠিক মতো কথাবার্তা শোনে না, প্রডিউসাররা ফট করে ইয়ে স্যাম্পল দিয়ে দেয়। আইসাদ ফাউন্ডেশন দেয় না, রফিক ভাইকে বললেও কোনো একটা কাজ হয় না, কারণ আমি তো নীলফামারী পাঠাই, আর ওরা তো ঢাকার থেকে গিয়ে বিকেল এসে করে দিতে পারে, এখানে বসেই করে দিতে পারে। আমার তো নীলফামারী থেকে দেওয়া আমার ম্যান্ডেট আছে, মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমার তো সময় লাগবেই। তারপরে আমি বোকাই বনে গেলাম। পরে 2 দিনের মধ্যে আমি আবার এর উল্টা যুক্তি দিয়া, ওনারা বলছে 98% ক্ষেত্রে রফিক সাহেব দেয় না, ওই টাইমলি জমা করে না, এই জন্য দেই না ওনাদেরকে, আমাদের টাইমলি না দিলে বিক্রি করবো কীভাবে, বিক্রি হ্যাম্পার করে। আমি পরে বের করলাম ওনারা যে আমাকে অর্ডার দিচ্ছে, অর্ডারগুলো ডিফেক্টিভ, শুক্রবারেও অর্ডার দেওয়া দিয়েছে দেখা যায়, আবার যা অর্ডার দিচ্ছে 1 মাসের মধ্যে লাস্ট উইকে 75% কাজ দেয়, সারা মাসে কাজ নেই। আর যা সিজনে ঈদ আসার আগে আগে 2-3 মাস আগে কাজ দেয় প্রচুর। আমি আবেদ ভাইকে বললাম, আবেদ ভাই দেখেন তো, পরের দিন মিটিং রাখলাম, দেখে বললাম আবেদ ভাই ওনাদের 75% কাজ দেয় শেষ সপ্তাহে ওনাদের এতগুলো কোয়ালিটির টেবিল থাকে, তাহলে সারা মাস জুড়ে সারা সপ্তাহ জুড়ে কাজগুলো দিলে ওনাদের কোয়ালিটি করতো ঠিক করতে করতে, আনলে তো আমার মাল আনি ঠিকই, পরের সপ্তাহে কোয়ালিটি করে, তো এই জন্য আমার 7 দিনের হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়, এই দোষ আমাকে দিচ্ছে ওনারা। আর ঈদের সারা মাসের বিক্রি টোটাল সেলের 50% হয়, পরের 3 মাসে, সব 3 মাসে ঈদ হয়, আমি সারা বছর তাহলে করবো কি? আর ওই সিদ্ধান্ত দিল তোমাদের অর্ডার প্রত্যেক মাসে মাসে প্রতিদিন সমানভাবে দিতে হবে, তোমাদের অর্ডার থাকলো কি থাকলো না, রঙের সেল হলো কি হলো না বিষয় না। আমি বলছি আমাদের তো কমিটমেন্ট থাকে, মেয়েদের তো এম্পাওয়ারমেন্ট করবো, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করতে হলে তো মাসে 1 মাসে কাজ থাকতে হবে না, তো স্বামী তো দেবে পিঠা, তো সুতরাং মেয়েটি দায়িত্ব নেবে প্রত্যেক মাসে মাসে। তো এরকম আরও অনেক পলিসিও করা হলো। আবেদ ভাই এদিকে বলো রফিকের সাথে কথা না বলে মিটিং করবো না, মানে যেগুলো করা হলো। আর কিন্তু একটা জিনিস করা হয়েছে, আইসাদ ফাউন্ডেশনকে আমি আবেদ ভাইয়ের কাছে, আবেদ ভাই ব্র্যাকের যেভাবে এক্সপানশন হয়েছে, ব্র্যাক তো লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়, মাইক্রো ফিন্যান্স, অন্যান্য প্রোগ্রাম, আইসাদ ফাউন্ডেশনকেও আরংকেও সমস্ত মেয়েদের এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য সেইভাবে সমান ওই মোডে কাজ করতে হবে। আরংকে অনেক বড় হইতে হবে, আইসাদ ফাউন্ডেশন অনেক বড় হবে, তাহলে না লক্ষ লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট হবে। আর হলো 20,000 লোক 30,000 লোকের এমপ্লয়মেন্ট দিয়ে তো সারা বাংলাদেশের কিছুই হবে না। তখন সেই থেকে হলো ব্রেক থ্রু অফ আরংকে বড় হওয়া, আইসাদ ফাউন্ডেশন বড় হওয়া। হ্যাঁ, এখন 1,500 কোটি টাকার টার্গেট থাকে, এই বছর 1,500 কোটির একটু বেশি। এটা 97 থেকে আমি জয়েন করেছি, 97 1 জানুয়ারি, তখন থেকে একবার ব্রেক তো হলো, 2বার ব্রেক তো হলো। শিলু আবেদ যখন জয়েন করে তখন বিজনেস লেডি, তো উনি কতগুলো আরঙের মধ্যে মোমেন্টাম এনেছেন একটা বিজনেস হিসেবে সাস্টেনেবল করার জন্যে। আর আমি যখন জয়েন করেছি তখন হলো ব্রেকের মডেলে, ব্রেকের মতো করে চিন্তা করে ওটা আরও বড় হবে, আরও বেশি মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, আর শুধু প্রফিট করলে হবে না, ওইটা হইতে হবে। তাতে আইসাদ ফাউন্ডেশনের আলাদা এন্টিটি হবে, বড় বড় বিল্ডিং বানালাম সব জায়গায়। আগামী 50 বছর এই যে জমি কিনেছি ওগুলো 50 বছরও বিল্ডিং বানায় করাতে পারবে না, বানিয়ে রেখেছি। আইসাদ ফাউন্ডেশন তো ভিজিবল করতে হবে, আইসাদ ফাউন্ডেশন যেন নিজে নিজে বেঁচে থাকে, আরঙও বাঁচবে, আইসাদ ফাউন্ডেশন যাবে। এবং আরঙে ভ্যালু ক্রিয়েট করার জন্য তো আমি তো রোল মডেল হিসেবে কাজ করেছি, প্লাস হচ্ছে আমি আরঙের ট্রেনিং ইউনিট চালু করেছি। ট্রেনিং আরং এবং আইসাদ ফাউন্ডেশনের সবার জন্যই ট্রেনিং দেয়, সেম ভ্যালুজে। টেকনিক্যাল ট্রেনিংগুলো আলাদা, আর হিউম্যান ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো, সেগুলো ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো একই। আরঙের ব্র্যাকের হাত থেকে একজন ট্রেনার আনা হলো, আর আইসাদ ফাউন্ডেশন থেকে একজন ট্রেনার আনা হলো। একজন দেবে স্কিল পার্টটা, আরেকজন দেবে ডেভেলপমেন্ট পার্টটা। তো এটা হলো প্রথম, এটা আরঙে কোনো কালের ট্রেনিং ছিল না। আমি যতদিন ছিলাম ততদিন এই ট্রেনিং ডিভিশনটা ছিল, তারপরে বাদ দিয়ে দিচ্ছে। সো আরঙে আমি যেটা কতগুলো করেছি আইসাদ ফাউন্ডেশন, এই যে পোলারাইজেশনগুলো তো হলো,
আড়ংয়ের জিনিসের কষ্টের দাম কমানো হলো, জিনিসের দাম। এটা আবেদ ভাই, আমিন ভাইরা সাংঘাতিকভাবে একসাথে, আমরা তিনজন একসাথে বসে বসে কথা, 500 মেশিন ছিল ডাকালপাড়ায়, টেলারিংটা করা হতো। এটা হলো অন্যান্য প্রডিউসার, আদার প্রডিউসার আমরা বলতাম এদেরকে। সেরা এখান থেকে আড়ংয়ের থেকে কাপড় নিয়ে যায়, মেশিন আড়ংয়ের, সিকিউরিটি আড়ংয়ের, ম্যানেজমেন্ট ইউটিলিটি ব্রেকের, কিন্তু ওরা হলো লাভটা নেয় এবং রেশিওটা অনেক বেশি, 1.5 গজ 2 গজ বেশি পার সেটে কাপড়। এটাগুলো অতিরিক্ত হয়, এটাগুলো ড্রেনেজ হয়ে যায় নিশ্চয়ই। পাঞ্জাবিতে 1/2 গজ কাপড়ের বেশি। তা আমি তো যখন জয়েন করলাম তখন তো অতটা বুঝতেছি না। 5 বার মনে আছে 97-এ 5 বার আমি বলছি যে আমাদেরকে আরও কম কাপড় দেওয়া হোক, আমরা পারি। 5 বার এটাকে কমিয়েছি। তারপরে দেখলাম কি আবেদ ভাই একবার বললাম, আবেদ ভাই এতে কাপড়ের দাম বেশি মনে হয়, এটা সিন্ডিকেট হয়ে গেছে। কীভাবে হলো? আমি বললাম এই যে আমরা সিল্ক আনি, হলো ব্র্যাকের সিল্ক চাঁপাইনবাবগঞ্জের গোলাহাটে তো আমাদেরই সিল্ক ওখানে। তো এই সিল্কগুলো করে কি ঢাকায় আসতে হয়। তো ঢাকায় তো সব একটা তার 2টা তার যারা আসে তার তো ঢাকায় আসতে পারে না। তো চাঁপাইনবাবগঞ্জে একটা অফিস বানিয়ে ফেলি, ওখান থেকে একজন স্টাফ দিলে, আর আমি আইসেদ ফাউন্ডেশনের কথা যেহেতু বলি, আমার কথা তো বিশ্বাস করবে না, আরও বলবে যে রফিক সাহেব তাদের সিল্ক আইনা আমাদের আরও কোয়ালিটি কন্ট্রোলার এখান থেকে পাঠিয়ে দিক, একটা মাইক্রো বাস পাঠিয়ে দিক, বিকালবেলাগুলো সব করে নিয়ে আসুক নিজেরা, আর ওখান থেকে কালেকশন করে পেমেন্টটা ওখান থেকে হয়ে যাক, গরিব মানুষের পেমেন্ট হবে ওখান থেকে। তাহলে যার তাঁতিরা আসে নিজেরা দিতে পারবে, কোয়ালিটি করে পয়সা নিয়ে যাবে। আড়ংয়ে 500 বা ওইদিকে আসবে, 1 ট্রাক ভর্তি হবে, তারপরে আসবে, তারপরে একজন মধ্যস্বত্বভোগী। তাহলে ও ব্রেকে মধ্যস্বত্বভোগী অন্য জায়গায় ভাবছে যে এখানের মধ্যস্বত্বভোগী রয়ে গেছে আসবে, তো ভেঙে ফেলো। তাহলে আমি বানাইলাম এই যেখানে হাবগুলো আছে, যেখানে সব ইয়েদের ফ্যাব্রিক্সের, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপরে এখানে নরসিংদী, তারপরে হলো চাঁপাইনবাবগঞ্জ, ওখানে আমাদের অফিস রাখা হলো। কোয়ালিটি কন্ট্রোলারের ঢাকা থেকে যাবে, ওখান থেকে কাপড় পাঠাবে। পরে আবার তামারারা যখন হলো আস্তে আস্তে অতটা তো বুঝছেন, আনকনসিয়াসলি ওরা সবাই তো খালি এদের পিছনে ঘ্যান করে তো অত দূর যাবে, কোয়ালিটি কন্ট্রোল করবো, ওখানে আমাদের লোক যেতে হয়। চাঁপাইনবাবগঞ্জ যাওয়া কষ্টকর না, এটা যাবে না, এই জন্য আবার সেন্ট্রালাইজ করেছে কোয়ালিটি, বুঝছেন। আমি বলছিলাম যে ওইভাবে হোক। খুলনাতে আমাদের শোরুম আছে, আবেদ ভাই বলছিল খুলনায় শোরুম আছে, যশোরে একটা আইসেদ ফাউন্ডেশন আছে, যশোরে যে প্রোডাকশন হবে সেগুলো চলে যাক না খুলনায়, তাহলে তো 1 ঘন্টার রাস্তা। তাহলে এইগুলো কেন ঢাকা আসতে হবে কোয়ালিটি করার জন্যে, প্যাকিং করার জন্য, প্রাইসিং করার জন্য, আবার যশোর উপর দিয়ে তো যাবে। এটা তো পাকিস্তানের আগে যে করাচিতে পাটের এখান থেকে পাকিস্তান করাচি বন্দরে যাইতে হবে, আবার সিল মারার জন্য আসতে হবে, তো একই সিল মারলাম আবেদ ভাই, শুড বি তো ওগুলো ওরা আরও মনে করেছে আমি অতি বিপ্লবী, বুঝছেন। তো অতি বিপ্লবী তো বেশি দিন টিকতে পারে না। সো এটা একটা ঝামেলা হচ্ছে। সো আড়ংয়ে আমি যে কতগুলো করেছি একসাথে, এগুলো ভ্যালুসগুলো তো করেছি, ডিসেন্ট্রালাইজ করেছি, অনেক লোকের মানে এগুলো ডিসএম্পাওয়ার্ড হয়েছে, ব্রেকের ভ্যালুজের সাথে যারা করবে সেটা। প্লাস হচ্ছে আমাদের ছিল যে অনেকগুলো টেকনোলজি আপনারা দেখবেন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ট্রেনিং করা ছিল, যেহেতু আমার 90-তে আমি অনেক টেকনোলজি প্রতিটা কাজে ওয়াশিং করবে কিভাবে, মেয়েদের মেরুদণ্ড সোজা থাকবে, কাপড় নিজের পাটা ভিজবে না, কীভাবে দাঁড়ায় করতে পারবে, টেবিলে কীভাবে বসতে পারবে, টেবিলটা হাইট কতটুকু হলে, এমন ইউনিভার্সাল হাইট হওয়ার কি দরকারটা, একটা যে মেয়ে এটা যে করছে তার অনুযায়ী একটু ছোটো বড় হোক না, নিচে গেটিস দিয়ে দিব, একটা লম্বা মেয়ে যদি পরে আসে গেটিস দিয়ে দিব, না হলে গেটিসটা খুলে ফেলবো। তো ওর মতো কমফোর্টেবল করে কোনো করি না, কারণ লাভ দিয়ে ওখানে করতে হয়। তো নিচে তো হলে নিচে একটা প্যাড দেই না কেন, তাইলে এই সারাদিন শক্ত মাটির মধ্যে না থাকলে প্যাড দিয়ে দেয়। তো এইগুলো করা হতো। তারপর আমি দেখলাম যে মেয়েরা 3 তলা, সবচেয়ে দুর্বল মেয়েগুলো উপরে ওঠে, সবচেয়ে দুর্বল মেয়েগুলো ওয়াশিংয়ে দেয়, ওগুলো করে কি বুড়া মেয়েগুলো কাজ করতে পারে না, স্পিডে উঠতে। তা আমি দেখি যে এইভাবে কান্দে করে ছাদে নিয়ে যায়, আবার নামে, আর নেওয়ার সময় আবার ময়লা আবর্জনা সব শেষরায় নিয়ে যায়, আর তার শরীরে ঘাম ধোয়া, ঘাম লাগে। বৃষ্টি যখন হয় ওই ছাদের উপর থেকে নামায়, হরিরোট লাগে, ময়লা লাগে। তা আমি চিন্তা করছি যে এটা কী করা যায়, বেশি তো করবো না। আমি তখন একটা লিফট বানাবো চিন্তা করছি। লিফট বানাবো কীভাবে, ওই ধুলাই খাল থেকে নিলাম, ওই যে হুইল নিলাম, 2বার রিভার্সের হুইল, 2বার উপরে যেতে পারে, নিচেও যেতে পারে। ওইটা নিয়ে আমি ইট তুলে যেভাবে নতুন বিল্ডিং যখন বানাই, ইট ওঠানামা করে, কিন্তু ওই রকমের একটা বানাইলাম। এখন ওইটা চলতেছে। আমার খরচ ছিল মাত্র কত, 30,000 না 25,000। ধাপে উন্নতি করছি এগুলো। তারপর আমি বানিয়েছি ওই যে ইয়েগুলো, গ্রাইন্ডিং মেশিন,
ওই যে বড় বড় যে 7-8 রকমের বাইন্ডিং মেশিন মগের মধ্যে করলে, কারণ ঠিক মতো পেস্ট না হয় রং উঠে যায়। আমি হাতে গোলাই মেয়েরা, হাতে গোলাবে না বলবে, ছোটো মগের মধ্যে হলো ওই রকমের, ওই যে হেয়ার ব্যান্ডটা যেটা আছে না এরকমের হেয়ার বিন্ডের এটা বাইরে ফেল দিয়ে ও অনেকটা ছোটো হুইল লাগাই দিছে, তো এগুলো ঘুরবে। আবার আরেকটু বড় হলে বালতির মধ্যে করছি, বোলের মধ্যে করছি, একটু এটাও বড় নিচ্ছি এবং বড় বড় ড্রাম দিব। সেই ড্রামটাও নরসিংদী থেকে শিখে এসে দেখবেন বারুইলে দেখবেন, বেতিলাতে দেখবেন, মানিকগঞ্জে দেখবেন বড় বড় মেশিন, এগুলো কিন্তু একান্তই নিজে বানানো। তারপরে কিউরিং মেশিন বানাইছি বেতিলাতেও, নিজে নিজে ধান ড্রাই করার জন্য। একটা ধান আগে ছিল, প্রথম একটা ছিল আগের থেকে, আমিন বাইরে বানিয়েছিলেন। পরে আমি বিভিন্ন জায়গায় জায়গায় ওগুলো নিজে নিজে বানিয়েছি ছোট ছোট। তারপরে ইটিভি বানিয়েছি নিজে নিজে, ওটা অন্য কোনো টেকনোলজি নাই, ইটিভি বানিয়েছি প্রত্যেক জায়গায়। তারপর প্রত্যেক জায়গায় জেনারেটর দিয়েছি। তারপরে প্রত্যেকটা ফাউন্ডেশন, এগুলো হলো একেবারে কম পয়সা। আবার স্ক্রিন প্রিন্টের টেবিলে যে ইয়ে হয়, বৃষ্টির দিনে দেখা যাচ্ছে যে মেয়েরা বসে থাকে, তো বসে থাকে, তখন আমি এটাকে করলাম যে স্ক্রিন প্রিন্টের করার জন্য একটা ড্রায়ার বানালাম আলাদা। মেয়েরা কাজ করতে থাকবে, টানতে থাকবে, ওই হয়ে যাবে, সেকেন্ড ব্লকটা মারতে আর কোনো সময়ই লাগবে না। এরপরে আবির শাল্লা প্রজেক্টে গেছেন, হেড অফিসে অনেকগুলো মিটিং হয়েছে। উনি ছিলেন একটা আজব মানুষ, ধরুন উনিকে আমি প্রথম দিনের অভিজ্ঞতা তো বললামই, আমার যে ইন্টারভিউ হলো বুঝলামই না আমি। তো সেকেন্ড পরবর্তীতে আমার সাথে এক রকমের সরাসরি দেখা, আর হচ্ছে ব্র্যাকের যে উনি কর্মকাণ্ড করেন, উনি শুধু মেয়েদের এমপ্লয়মেন্ট জেনারেশন, যে ব্র্যাক জন বলল যে মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করবো এবং তাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, উনি ছিলেন আবেদ ভাইয়ের সেকেন্ড ইয়ার। উনি এই লাইনটা চিন্তা, আবেদ ভাইকে অনেক সময় পুশ করতেন, এইভাবে করো, এবং মাটি চেনাপা ওনারা। তারপরে আমিন ভাইকে দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করাইতেন। যে ভাবিছিলেন এমন যে ওই মেয়েদের কী কী করতে, যেহেতু নিজে মেয়ে, আর কী কী করা যায়, আর কী রকমের এমপ্লয়মেন্ট জেনারেশন আছে। এটা যে হ্যান্ডিক্রাফট যে একটা মেয়েদের এমপ্লয়মেন্ট জেনারেশনের মুখ্য, এটা ভাবির মাথার থেকে এসছে প্রথম। তারপরেই 81-এ শেখরবাবুকে নেওয়া হয়, ঠিক না? তখন এর মধ্যে তো ভাবি মারাই গেলেন। তো সেই জিনিসটাকে আমিন ভাই, আবেদ ভাই নিজে, তারপরে আমরা যারা পিছনে আছি ওটাকে এগিয়ে নিয়ে দেওয়া হয়েছে। নাও আর আমি যে সাস্টেনেবল অর্গানাইজেশন আইশেদ ফাউন্ডেশন ইজ অলসো অ্যানাদার ইয়ে। কিন্তু আমি আরডিপির থেকে বাইরে চলে গেলাম, আমি আপনাদের সাথে পরিচয় হয়নি। আমি আরডিপিতে এসে আমি আবার 7 থেকে আমি ব্রেক থেকে চলে গেলাম, আমি হেড অফিসে আসলাম। আবার আমি ব্রেকে আমার আরও আবার ওই যে এগুলো যখন করে ওখানে ইয়েরা, তো আমাকে টোটাল আমাকে এটাই ওরা বুঝতে পারে না নতুন বলে। তো তারপরে আমি আবেদ ভাইকে বললাম যে আমি হেড অফিসে চলে আসবো, প্লাস আমার ছেলে তখন আমি অস্ট্রেলিয়ার পাঠিয়েছি, আমার অনেক টাকা দরকার। তাই বলে যে তা আমরা বলে আরও থাকেন। আমি বলছি আপনি আর কত বেতন বাড়াবেন, আফগানিস্তানে গেলে যুদ্ধের মুখে যাবো, আমি বেশি বেতন, তাহলে আমার অনেক টাকা দরকার, ইন্টারন্যাশনাল চলে যাব। তা আমি ইন্টারন্যাশনাল, যেহেতু আমিন ভাই আছে, সো আমি তো অত সহজ না ওখানে যাওয়াটা। তা আমি তাহলে কী হবে, আবিদ ভাই বলতে তাহলে তুমি ইয়েতে করো, ওই মাইগ্রেশন প্রোগ্রাম, প্রবাস বন্ধু লিমিটেড। তো প্রবাস বন্ধুতে তুমি হেড হও। তো প্রবাস বন্ধু শুরু করলাম। কদিনের মধ্যে প্রবাস বন্ধু আবার ওই মিডল ইস্ট, তখন লেবার নেওয়া বন্ধ করে দিল, আমাদের প্রোগ্রাম বন্ধ হলো, আমিও বন্ধ হয়ে গেলাম। সো আই লেফট ব্যাক 2014-এর 31 জুলাই আমি ব্রেক ছেড়ে যাই। আবেদ ভাই আমাকে বললেন তুমি তাই ইয়েতে জয়েন করো, আসেন মিশনে জয়েন করো, দে হ্যাভ গট অ্যান এন্টারপ্রাইজ। ওখানে দেখি যে ওটা একটা বাজে এনজিও, বেশি ওরকমের 2 নম্বরই জিনিস। তো এটা আমি ছেড়ে দিলাম, আমি আবেদ ভাই পারছি না। তো আবেদ ভাই পরে আবার বললো যে তুমি ইয়ে করো। তো আর তাজুল ভাই অসুস্থ ছিলেন খুব বেশি, তুমি কৈরিককে বলো তুমি ইয়েতে চলবা, এই FNB, ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ, এইটার তুমি সিইও হবা। তখন আমি এটার সিইও হয়ে আমি চলে আসলাম FNBতে। এবং FNBতে শেষ করার পরে ওদের কন্ট্রাক্ট শেষ হলো এই 22-এ, এবং আমি ওখান থেকে চলে আসছি আর কি, ওই থেকে বিদেশ চলে গেলাম, আমার মেয়ের কাছে চলে গেলাম। ওখানে থেকেই আসলাম, মাত্র আসলাম, আরও বেশি দিন থাকতাম। ওরা ওই এখন কুমুদিনী আমাকে নিয়ে এসছে বারবার বলে, আমি তাদের হেল্প করছি এখন। ব্রেক একটা চমৎকার অর্গানাইজেশন, ওয়ার্ল্ডে এর দ্বিতীয় প্রমাণ নেই। এবং ব্রেক সারা জীবন ভরা নিজে নিজে একা একা হেঁটেছে। ব্রেককে ফলো করার কত মানুষ ছিল, কিন্তু ব্রেক কাউকে ফলো করার মতো ছিল না। শুধুমাত্র পাওলো ফ্রেরি, যে আপনার পার্টিসিপেটরি অ্যাপ্রোচের কথা বললাম, উনি ছাড়া আর কেউ ব্রেকের ফলোয়ার্স নেই। ব্রেক ফলো করতে পারে না, তার ফলোয়ার্স আছে যে ঘটনা। এবং সেইগুলো এই ইনোভেটিভ, এটা একটা ইনোভেটিভ ল্যাব হোল ব্রেক।
এবং এর ইনোভেটিভ ল্যাবের এক একজন বিজ্ঞানী হচ্ছেন ব্রেকের প্রত্যেকটা কর্মী, স্টার্টিং ফ্রম দি বাবুর্চি আপনি গেলে ও একাই আপনাকে এন্টারটেইন করতে পারে। আপনি মনে হচ্ছে না এক চাকা একটা ব্রেক, এটা একটা আবেদ সাহেব, সে আপনাকে বুঝতেই দিবে না আপনি এখানে একজন গেস্ট আসছেন, আপনার কোনো সমস্যা হবে না কোনো লোক না থাকলেও। এই রকমের প্রত্যেকটা লেভেলের ইয়েগুলো, এবং এই শিক্ষাগুলো হয় হেড অফিসের একটা বাবুর্চি রিক্রুট করলে ওটা হবে না, ব্রাঞ্চের বাবুর্চি হলো সেই ইনোভেটিভ ল্যাবের একটা সদস্য। তার প্রতি সে কী ছোটো মাছ খাওয়াবে, কখন খাওয়াবে, নাকি কচ করে ফেরে 3টা আলু আর 2টা বেগুন দিয়ে খাওয়াই দেবে আপনাকে, বড় মাছের মাথা আইস নাই, তার পরিশ্রম কম হয়, ওইটা খাওয়ায় না ব্রেকের বাবুর্চি। কারণ ও জানে কতগুলো ইয়াং ছেলেমেয়েরা থাকে, তাদের অনেক ক্যালোরি দরকার, তারা অনেক পরিশ্রম করে, এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলে ভালোভাবে সমাজের অনেক কাজ হবে, সেই মোটিভেশনটা তার আছে। তো এইরকমভাবে প্রত্যেক লেভেলে যে লোক আছে, প্রত্যেকটা লোক হাজারে লক্ষ ইনোভেটিভ আইডিয়াস প্রতিদিন জন্ম নিচ্ছে ব্রেকের, বুদবুদের মতো সমস্ত জায়গায় ব্রেকের লোকজন, কেউ ফিল করে না আমাকে কেউ জোর করে করাচ্ছে। ওভাবে প্রতিদিন আইডিয়াসগুলো আসছে, সেই আইডিয়াসগুলো একসময় ওই ছোট বুদগুলো একসময় আস্তে আস্তে বড় হয়ে একটা মহিরুহের মতো, এবং এটা তখন পিক করে ব্যাক, এটাকে নেশন ওয়াইড চালার জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য নেসেসারি একটা আইডিয়াস হিসাবে সমস্ত জিনিস আবেদ ভাই বলতো ইকরমের, আমরা অনেক সময় খুব বলতাম এগুলো। ওই যে আমি বলছিলাম যে ওই সোমেশ্বরীর মেলা, এইগুলো দুধগুলো বন্ধ হওয়া দরকার, এই সময়ে মানুষের অপচয়টা, এই দুধ ঢালবে কী জন্যে, এগুলো আমরা আবেদ ভাই শেষ অনেক কথাবার্তা হচ্ছিল, দ্বন্দ্ব হচ্ছে। আবেদ ভাই দেখো অনেক আইডিয়াসগুলো যে রেখে যাওয়া, ডকুমেন্টেড করে যদি রেখে দেয়, ব্রেক এক্সাম্পল হিসেবে যদি তার কাজটা করে দেখায়, এখনই আমরা সব করতে পারবো না। আমরা আমাদের জীবদ্দশায় অনেকগুলো, তোমরা এখন বলো আমাকে, বলতো তোমার এই আইডিয়াটা হয়তো একসময় ব্রেক কৌশলগতভাবে তার স্ট্র্যাটেজিক এর মধ্যে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে এখনই যাবে না, হয়তো বা স্ট্র্যাটেজিক্যালি আরও পরে যেতে পারবে, তাহলে ইমপ্লিমেন্ট হবে। এখন বললে কাজ হবে না, সমাজের কেউ বন্ধ করবে না, মনে করে ওরা ধর্মদ্রোহী। একসময় আসবে এগুলো মানুষ সচেতন হলে নিজে বন্ধ করে দেবে। তার মানে আমার আইডিয়াটা ওই সময় যে বলেছিলাম এটা বৃথা যায়নি, তখন মনে হয়েছিল এটা বোধহয় হবে না, কিন্তু এখন সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ ব্রেকের এই ইনোভেটিভ ল্যাবের অভিজ্ঞতা নিয়ে শুধু ব্রেকের মধ্যেই কাজ করছে না, কিন্তু তারা সরকারে যাচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তারা অন্য পৃথিবীর মানুষ ব্রেক দেখতে আসছে, ব্রেকের বুকস ডকুমেন্টসগুলো দেখে ওরা শিখছে। ব্রেকের আপনার এখন টুইটার, আপনার ফেসবুক দেখে ব্রেককে শিখছে, নানানভাবে ব্রেকের ডকুমেন্ট থেকে শিখছে, ওয়েব থেকে দেখছে। মানে ব্রেক এমন একটা ল্যাবরেটরি, আমি বলছিল যে মিনিমাম 500 বছরের চিন্তা করে কাজ করি আমরা, করবা কোন ইনস্টিটিউটগুলো টিকে আছে, কতগুলো ধর্ম ইয়েগুলো, যারা ধর্মীয় প্রতিষ্ঠান ঠিক আছে, আর এডুকেশন ইনস্টিটিউট টিকে আছে, কারণ তারা নিজেদের মতো রিজিড হয়ে থাকে না, তারা সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সবসময় কারিকুলাম চেঞ্জ করে। তো মানুষ হয়, কেউ হার্ভার্ড হয়ে যায়, কেউ আবার একটা গ্রামের সেই বিএড কলেজ থাকে, কিন্তু কারিকুলাম সে করে, নতুন ছাত্র প্রডিউস করে, এখানেও ছাত্র আসে, কিন্তু যে সবচেয়ে বেশি হতে পারে সে ব্র্যাক যেমন হয়, হার্ভার্ড হয়। কিন্তু ব্র্যাক একটা ইনোভেটিভ ল্যাব, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সারা পৃথিবীর মানুষের জন্যে, এই 750 কোটি মানুষের জন্যেই ব্র্যাক উপমা যুগ হয়ে থাকবে, আমি তাই বলব। এবং আমরাও এটা বিশ্বাস করতাম যুগ হয়ে থাকবে। এখন যেমন আমাকে কেউ বলে, এখন একজন বলছে ভাই আপনারা সাংঘাতিক কাজ করেছেন, আমি বলছি এটা ঠিক না। এখনও যে আপনারা যে মাইক্রো লেভেলের কাজগুলো করছেন, আগে ধরুন আমি যখন একটা বাড়ি বানাবো খালের মধ্যে, মাটি তো কাটতেই হবে, মাটি কাটাটাই কাজ তখন দেখা যায়, কিন্তু মাটি কাটা শেষ, বিল্ডিং করা শেষ, যন্ত্রপাতি বসানো শেষ, এখন হবে কম্পিউটারে, ইন্টারনেটে কাজ হবে, এটা দেখা যাবে না, কিন্তু সাংঘাতিক কাজ হচ্ছে। ব্রেন সেল আরও বেশি কাজ করছে, আগে কাজ করছে মাসল, এখন কাজ করছে ব্রেন। এবং ব্রেনের কাজটা মাসলের এই মোটা কাজের থেকে অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি গতি, তাই না, অনেক বেশি কাজ হচ্ছে। আগে তো আমি কাজ করতে মিটিংয়ে যেতাম, 2 ঘন্টা লাগলো গ্রামে যায় পৌঁছতেই, কাজের সময় ছিল 1.5 ঘন্টা, তো টাইম ওয়েস্ট হতো। এখন তো নাই। আমি রিজিওনাল ম্যানেজার হিসেবে যখন রিজিওনাল অফিসে বসতাম, একবার ফিল্ডের থেকে এসে 2 দিন বসে, 2 রাত বসে কোন ব্রাঞ্চে যাব, কী প্রবলেম আছে, এগুলো ঠিক করতে হয়। কাগজপত্র দেখতে ওই ব্রাঞ্চটা একটু তেরা বেঁকা আছে, ম্যানেজারটা, ওর সাথে কীভাবে সময় দিব, আর একটা আছে খুবই তার কাছে কী শিখে আসবো, অনেক সময় লাগছে। এখন তো ঢাকা হেড অফিসে বসে রিয়াজ ওই এখন যে ডিরেক্টর আছে, আগে তো সামিরন ছিল, ওরা
কট করে 5টার পরে সমস্ত ব্রেকের খবর পেয়ে যাচ্ছে, অন্যান্য ডিপার্টমেন্টও একই রকম খবর পাচ্ছে। অনেক বেশি কাজ হচ্ছে এখন, অনেক গায়ের পরিশ্রম, ঘাম কম ঝরছে, কিন্তু ওখানকার রক্ত সঞ্চালন কিন্তু অনেক বেশি হচ্ছে, সো আউটপুটও বেশি আসছে। সুতরাং কংগ্রেচুলেশন ফর দি নিউ কামার্স, কংগ্রেচুলেশন ফর দি। আমরা গরু খাটা আগে কেটেছি, অনেক বেগার কেটেছি। সাল্লায় আবেদ ভাই একবার বলছিল, লাস্ট কথা যে বলি, একবার বললো আমিন ভাই বলতেছে আর কি এরকমের, তা আমাকে আবেদ ভাই তো খেপে গেছে আমার উপরে। আমরা তো বলছি ভালো কাজ করছি, আমিন ভাই বুঝিয়ে ফেলেছে এর মধ্যে কিছুই কাজ করে নাই। আমাকে ডেকে নিয়ে আসছে, মিটিংয়ে আসছে, তোমরা সাল্লায় কিচ্ছু কাজ করো নাই তোমরা। আবেদ ভাই আপনাকে অবজেকশন জানাচ্ছি, আপনি কথা উইথড্র করেন। সবাই আছে, মুস্তাক ভাই সব সুগন্ধা এরকম সালাদিমেরা, আপনার কথা উইথড্র করতে হবে। আমি সাংঘাতিকভাবে আঘাত পেয়েছি। নিউটনের থার্ড ল যদি বলেন তাও আমি কাজ করেছি, সাহিত্যের কথা না খালি। নিউটনের থার্ড ল বলতে আমি যে কাজ করব তাতে বস্তুর যে স্মরণ হয় সেটাই হলো কাজটা। আমার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আমার কাজ হচ্ছে একদিন হলো আমার ওজন কমেছে, মানুষেরটা হয়নি। এত পরিশ্রম, রোদে নৌকা বেয়েছে, আমার মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড ভাঙা, এখনও কিন্তু সাবধানে চলি। সুতরাং এটা আপনার ব্রেকের জন্যে, কিন্তু এটা মেরুদণ্ড ভেঙে অকাম হয়ে গেছে। এটা কাজটা করতে যায় ব্রেককে কাজ দিল আর ড্যামেজ হলো, তো কাজের মধ্যে অকাজ হয়েছে, কিন্তু ঘাম কিন্তু কম জোরে নেই। ওখানে থাকাটাই হলো একটা কাজ এই সমস্ত এলাকার মধ্যে। তো আপনি বলে আমার বিয়ে 10 বছর পিছিয়ে গেছে, আপনি বিয়ে করে দিয়েছেন, উনি বিয়ে করতে চাইছেন, আমি আবার আসি না, আরও থাকতে হবে আমাকে, যে রিলিভার সে ঠিক মতো প্রস্তুত, তাহলে আরও থাকি 1 বছর। থাকলাম 1 বছর, হেড অফিসে আসছি, জোশের গন্ডগোল লেগে গেছে। আমাকে বল তুমি 1 সপ্তাহের জন্য যাও, আর আমি তোমার জন্য মেয়ে দেখি। আমি 6 মাস থাকতে হবে, আবার পিছিয়ে গেল 6 মাস। আমি মেয়ে দেখি, আমি বলছি আমার মেয়ে আপনি দেখেন না, আপনি যেটা দেবেন এটা আমি চালাতে পারবো না, কারণ আমার তো যে ক্লাস ওটাও মেয়ে চলে যাবে কদিন পরে। একজাক্টলি এভাবে বলেছি। তা আমি আমার বাবা আমার দেখে দেবে, তা তো বলে তুমি ব্রেক থেকে দেখো। আমি যে জামালপুর উমেন্স প্রজেক্ট ছাড়া তো মেয়ে নাই, আর হেড অফিসারদের তো আমি ধরতে পারবো না। একদম সত্যি তাহলে জামালপুর উমেন্স প্রজেক্টের এই নাম নিয়ে বলছে, আমি বলছি ওই মেয়েকে দিয়ে আমার হবে না, ও আমার থেকে 6 ইঞ্চি লম্বা, তো বলে যে কী হবে এটা, আচ্ছা আমারটা আমি দেখে নিব। সো তার মানে হলো যে ব্রেকের যে সাংঘাতিক একটা ব্রেক, একটা অ্যামিউজিং একটা ল্যাব যেখানে সাংঘাতিক অর্গানাইজেশন হেডের সাথে আপনি অন্তরঙ্গভাবে কথা বলতে পারেন, সমস্ত কথা বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, এবং যা ইচ্ছা ক্ষতি করতে পারেন। টাকা লক্ষ কোটি টাকা আপনি ড্যামেজ করতে পারেন। ব্রেককে ড্যামেজ মনে করে না, মেনে করে এটা একটা লার্নিংস। কখনোই ব্রেক আমাদেরকে একবারও জীবনেও বকে নাই এই টাকাগুলো কেন খরচ করলা। পরে দেখা গেল ডিপ টিউবওয়েল প্রোগ্রাম এসেছিল, পরে এটা কাজে লাগলো না, কারণ মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে নিচ্ছি আমরা, অন্যরা নিয়ে নেই, ফসল উৎপাদনের নামে ব্রেক নিয়ে নেয় কীভাবে, এটা আগে জানতেছিল না ব্রেক। পরে এটা বলে ঠিক আছে আমরা করবো না, আর্সেনিকের প্রবলেম হবে। তো এটা তো কোটি টাকার বিনিময়ে প্রোগ্রাম, সেটাই হলো। আর আমাদের লেভেলে, ছোটোখাটো লেভেলে কত ভুল করেছি তার ঠিক নেই, কিন্তু কোনো ভুলকেই কখনোই, এই ভুলকে কখনো দেখা হয়নি, এই ভুলকে কখনোই ইন ভেইন হিসেবে ব্রেক দেখে নাই। এই লার্নিংসটাকে আবেদ ভাই দেখেছে, এই লার্নিং যে এইভাবে ম্যানেজমেন্টের স্বীকৃতি, এবং বাবুর্চির থেকে শুরু করে যখন রিক্রুটমেন্ট করে, প্রতিদিন স্যালারি ইনক্রিমেন্ট করে, বাবুর্চির স্যালারি আগে ফিক্স আপ করে। ইনফ্লেশন কি হলো, তাদের তো ফুড আইটেম বেশি, চাল এগুলো, আর আমাদের তো নন ফুড আইটেম বেশি বেড়ে যাবে, সুতরাং আমাদের ইনক্রিমেন্ট কম হবে, ওর স্যালারি তত হবে, প্লাস বাংলাদেশ ব্যাংকের যা হবে কত ডিক্লেয়ার করলো ইনফ্লেশন, সেটা মিলিয়ে ব্রেক করে। সো এমন একটা চমৎকার অর্গানাইজেশন ব্রেকে দ্বিতীয়টি আমার জানা মতে নেই। অনেকের অনেক এক্সিলেন্সি আছে। আবেদ ভাই 100 বার নোবেল পাওয়া উচিত ছিল, 100 বার পাওয়ার কথা, কিন্তু ওটা উনি সাংঘাতিক ইন্ট্রোভার্ট। এবং আমাদের তো কয়েক বছর সাইনবোর্ডে লাগাইতে দেয়নি। অফিসে সাইনবোর্ড লাগাবো কেন, গ্রামের মানুষের বাড়িতে কি সাইনবোর্ড আছে, তো তোমরা সাইনবোর্ড লাগাবেন। আমাদের যে বাইরের লোকজন ব্রেকের লোকই তো যায় তোমাকে, তাহলে সাইনবোর্ড লাগাবো কাকে দেখানোর জন্য। সো এরকম দিনে পরে নানানভাবে বোঝানো হয়েছে যে দেখা উচিত, ব্রেকের প্রচার উচিত, গ্রামে গ্রামে ব্রেক আছে, আমাদের শত্রুরা একটু থামবে, বড় হয়ে গেছে, তখন রাজি হয়েছে উনি, কিন্তু আগে সাইনবোর্ড লাগাইতে দেয়নি। সো দিস ওয়াজ ব্রেক।